বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডল নির্বাচনী প্রচারের মাঝে সময় বার করে রানীগঞ্জের পাবলিক টাইমস চ্যানেলের স্টুডিওতে পৌঁছান। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কোমেন্টার কাঞ্চন মিত্র, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেবাশী, বড় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন শেহজাদা, রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং, জেলার এসটি সেলের প্রেসিডেন্ট এস কিসকু, ওবিসি জেলা প্রেসিডেন্ট উত্তম রুইদাস সহ অন্যান্যরা। পাবলিক টাইমসের পক্ষ থেকে এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল পাবলিক টাইমসের সারিকা, মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে সকলকে সম্মানিত করেন। বেশ খানিক সময় তিনি বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে পাবলিক টাইমস স্টুডিওতে কাটান। তার পরবর্তী সময় সরাসরি বিভিন্ন বিষয়ের ওপরেও ইন্টারভিউতে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডল। দেখুন সেই ইন্টারভিউয়ের মুখ্য অংশ। নমস্কার। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডল মহাশয়। কালোবরণ মণ্ডলে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই আপনাদের। তিনি রানীগঞ্জ বিধানসভার প্রার্থী হলেও তিনি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আন্ডাল ব্লকের বাসিন্দা। তিনি একটা শিক্ষিত পরিবারের সন্তান। তার ভাই জজ আছেন, তাদের বাড়িতেই একজন অ্যাডভোকেট আছেন। আর সবচেয়ে বড় পরিচয় যে তিনি নিজেই একটি সোশ্যাল ওয়ার্কার। যে কোনো ছোটো মোটো কাজে রং দেখেন না, কোনো জাত দেখেন না, কোনো পার্টি দেখেন না, তার কাছে দাঁড়িয়ে যান। আমরা পাবলিক টাইমসে আপনাদের সঙ্গে অন্যান্য কথার জন্য ওনার কাছে যাব, তার আগে ওনাকে একবার আপনাদের কাছে নিয়ে আসছি। কালোবরণ মণ্ডলকে পাবলিক টাইমসে আপনার বহু বহু স্বাগত। পাবলিক টাইমসকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। কালোদা, আপনার নাম খুব কালো, মিষ্টি কালো নামটা খুব মিষ্টিভাবে লোকে লে। আপনি বলবেন এর পিছনে রাজ কি আছে? এর পিছনে রাজ, আমার বাবা কৃষ্ণ ভক্ত ছিলেন, তো উনি সেই হিসেবে আমার কালো সোনা ডাক নামটা হইতো। তারপরে আমাদের সব বরণ ফ্যামিলি, ওই জন্য কালোবরণ মণ্ডলে এইভাবে নামটা আমার যুক্ত হয়েছে। আমার পরিবারের প্রথম জেনারেশন ধরতে গেলে আমার দাদু ছিলেন ডাক্তার শশীভূষণ মণ্ডল, আমার বাবা নিদান বন্ধু মণ্ডল অ্যাডভোকেট ছিলেন। তখন আমার উগরা বিধানসভা ছিল, এই বিধানসভার মধ্যে আমার বাবাই অ্যাডভোকেট ছিলেন, একটা অ্যাডভোকেট। বাবাও বহুত সোশ্যাল ছিলেন, প্রত্যেক পলিটিক্যাল পার্টির, এমনকি সিপিএমের সমর্থকরাও, সিপিএমের যারা বড় বড় নেতা ছিলেন ইমার্জেন্সি টাইমে, তাদেরকেও ওয়ারেন্ট বেরিয়েছিল, তাদেরকে বেল কিন্তু আমার বাবা করাতেন। আচ্ছা, বাবা এইভাবে নিজের ইয়েটা তৈরি করেছিলেন যে কোনো মানুষের কাছে যদি টাকা না থাকে তার জন্য বাবা লড়াই করতেন, যে আমি কেস আমি ইয়ে করে দেবো, ফ্রিতে করবো। অনেকে আমার বাবাকে ইয়ে করে পারে অনেক কিছু উপহার দিয়েছিল, যে আমার টাকা নেই, আমার কিন্তু এই সোনার আংটিটা আছে, এইটা নিয়ে নিন। বাবা বলতেন না। আমার বাবা যদিও বিগত 2018 সালে মারা যান, 90 ইয়ার্স এজে। আর তার সঙ্গে সঙ্গে আমার জেঠাও অ্যাডভোকেট ছিলেন, উনি রানীগঞ্জের বাসিন্দা। রানীগঞ্জে আমরা ছোটতে, আমাদের অ্যাকচুয়াল গ্রাম হলো আমাদের তামলা গ্রাম, আমার বিধানসভার মধ্যেই পড়ে, এয়ারপোর্টের পাশে তামলা গ্রাম। তারপরে আমরা 1972 সালে আমরা অন্ডল মোড়ে বাসিন্দা হয়ে যাই, অন্ডল মোড়ে বাড়ি করে চলে আসি। গ্রামে যাতায়াতের অসুবিধা ছিল, বাবা অ্যাডভোকেট ছিলেন, ভাইরাও সব, আমরা সব পড়াশোনা করতাম, ছোটো দিয়ে চলে এসেছি। আমি ছোটোর থেকে আমার লাইফটা হলো একটু স্কুল লাইফ থেকেই বেরিয়ে পরেই আমার কিন্তু পলিটিক্সে যুক্ত হয়ে গেছে। আপনি ছাত্র রাজনীতি করেছেন? না, ছাত্র রাজনীতি আমি করিনি। কোন বয়সে, আমি 76 সালেই আমি স্কুলটা ইয়ে ছেড়ে পরে আমি টুকটাক বিজনেসে জড়িয়ে যাই। আর তারপরে আমি আস্তে আস্তে পলিটিক্সে জড়িয়ে যাই। মোটামুটি আমি 77 সালে প্রথম ভোটার হয়েছি। তো আমি 74, 75, 72 এসেছিলাম মন্ডল মোড়ে। তারপরে 72, 73 থেকে আমি নেতৃত্বের পিছনে পিছনে আমি ঘুরতাম। এইভাবে আমি একটা কোন দলের? কংগ্রেস দলের। আচ্ছা, তখন কংগ্রেস ছিল, কংগ্রেস তৈরি হয়নি। প্রথম আমাকে দায়িত্ব দল দেয় যে কংগ্রেস থেকে, যে আমাকে প্রথম প্রার্থী করা হয় পঞ্চায়েতের। আচ্ছা, যেটা আমার বুথ হচ্ছে 1989 সালে, যে বুথ থেকে আমার প্রার্থী বিধানসভা বা লোকসভার প্রার্থী ছিলেন তখন। তো 16 ভোটে লিড পেয়েছিলাম আমরা। প্রথম বুথ 1989 সালে অন্ডাল মোড়ে হয়। আচ্ছা, তারপরে 1991 সালে ভোট হয় লোকসভা বিধানসভা একসঙ্গে, তাতে 37 ভোটে লিড পাই। তারপরে আমাকে প্রার্থী করা হয় পঞ্চায়েত নির্বাচনে। আমাদের ডবল ক্যান্ডিডেট ছিল, আমাদের ছিল ডবল সিপিএম ছিল।
আচ্ছা তো সেইখানে আমি 328 ভোটে আমি সিপিএম প্রার্থী পরাজিত করি। হুম। মানে 37 থেকে 328 এত ডিফারেন্স প্রথমবারে এনে আচ্ছা, আচ্ছা। নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বামফ্রন্ট কালে। বামফ্রন্টের টাইমে হুম। তারপরে আস্তে আস্তে ধরে রাখুন 1998 আগে আমরা 97 লাস্ট দিকে আমরা পূর্বস্থলীতে দিদির মিটিংয়ে আমরা টোটাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জয়েন করি। আচ্ছা। তখন কিন্তু আমি যেহেতু জেনারেল কাস্টের এসসি কাস্টের প্রধান হয়েছিল, আমাদের অর্জুন মন্ডল মহাশয় প্রধান হয়েছিলেন, টোটাল প্রধান উপপ্রধান সহ আমরা টোটাল মেম্বাররা জয়েন করি। তারপরে থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে গেছি 1998 সালে। 1998 সালে আবার পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াই এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে একটা জনপ্রিয়তা কম হয়ে যায়। অনেকে বলেছিল যে হয়তো জিততে পারবে না, সেই ক্ষেত্রেও আমার দেখা যায় 328 ভোটে প্রথমবারে জিতেছিলাম, দ্বিতীয়বারে কিন্তু 603 ভোটে আমি একটা বুথে পরাজিত করেছি সিপিএম এর রুলিং টাইমে 1998 সালে। 2003 আমি দাঁড়িয়েছিলাম জেলা পরিষদে, কিন্তু আমি প্রায় 1500 ভোটে লিড ছিল, কিন্তু আমাকে 6-7টা বুথে আমাকে প্রায় 50 ভোট মেকআপ করে 1500 ভোটে হারিয়ে দিয়েছিল। সেগুলো পুরো ফুল ওই টাইমে ছাপা চলতো, সেইগুলো ছাপা করে। এমনি রাজনীতিক ভাবে আপনাকে কবার জেল যেতে হয়? রাজনৈতিকভাবে জেল খুব একটা যেতে হয়নি, কিন্তু কেস প্রচুর হয়েছে। কেস প্রচুর। আমার বাবা যেহেতু অ্যাডভোকেট ছিলেন, লাস্ট তো আমার যখন নির্মল বাজি প্রার্থী হয়েছিলেন আমাদের, তখন 2006 সালে সম্ভবত। তো তখন আমাদেরকে দেখা হয়েছিল কেসটা আলাদা, কিন্তু পরে যখন ওইখানে আমরা নির্মল মাঝি উপস্থিত থাকার সময় আমরা যখন বেল নিতে যাই, ওইখানে মার্ডার কেস যুক্ত করে দিয়েছিল। আচ্ছা, মার্ডার কেস। হ্যাঁ, তারপরেও আমার বাবা ফুল টিম নিয়ে পরে আমাদেরকে সকলকে বেল করে নিয়ে আসে। কেস প্রচুর হয়েছে। আমার পরিবারের একটাই অবদান সিপিএম এর প্রতি, কোনো পার্টি আমাদের দেখতো না। আমরা যেহেতু কংগ্রেস পরিবারের ছেলে, কিন্তু আমার বাবা কিন্তু পরিবার যে কংগ্রেস পরিবার বলে কংগ্রেসে কাজ করবে এই নেই, মানে সোশ্যাল হিসেবে যেটা কাজ করা যায়, যেমন আমি ওই বাবার ইয়েটাই, বাবার পথ চিহ্নে আপনি চলছেন। হ্যাঁ। তবে রাজনীতি ভাবে আপনি ওইখানকার তো মানে কোলেরি বেল্টটা আপনার উখড়া পুকড়া, তো ট্রেড ইউনিয়নটা না করে আপনি সরাসরি। না, ট্রেড ইউনিয়নের কথা বলতে গেলে পরে ট্রেড ইউনিয়নে যুক্ত হতে চাই না, এই জন্য এই ট্রেড ইউনিয়নটা বহুত টাফ জিনিস। আচ্ছা। আমি যেহেতু সোশ্যাল মানুষের সঙ্গে থাকতে চাই, সোশ্যাল মানুষকে নিয়ে রাজনীতি করছি। ব্লক সামলিয়েছি, আমি জেলা পরিষদের সামলিয়েছি। আমি জেলা পরিষদের আজকে নেক্সট এবারে জেলা পরিষদ ছিলাম, তার আগে 2013 সাল থেকে 18 পর্যন্ত পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলাম। তারপরে 18 থেকে জেলা পরিষদ। আমার নেতা কিন্তু গুরুদেব মলয় ঘটক, উনি আমাকে আশীর্বাদ করে এত দূরে নিয়ে গেছেন। তারপরে আবার নেক্সট যখন আমার এলাকায়, আগের বার উপরা ছিলাম জেলা পরিষদে, এবারে আমার এলাকায় জেনারেল হয়ে গেছিল, এই জন্য এইবারে জেলা পরিষদের এখানে সদস্য এবং আমাকে অধ্যক্ষ করা হয়েছে। রাজনীতি ভাবে শোনা যায় যে মলয় ঘটক এখানকার মহাগুরু, তিনি এখানকার চাণক্য। আর এটাও জানা যায় এইবারে তিনি একাই প্রার্থী নেই, সরাসরি তার প্রার্থী হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন তার ভাই অভিজিৎ ঘটক, দ্বিতীয় হচ্ছেন কালোবরণ মণ্ডল, আর তৃতীয় উনি স্বয়ং। কালুদা, একটা জিনিস সব আশ্চর্যজনকভাবে লোকে দেখলো যে আপনি ভাবতেন যে আপনার নামটা আসবে এই কেন্দ্রের জন্য? না, আমি দেখুন দীর্ঘদিন যাবৎ করি। আমরা আগের বার যে ক্যান্ডিডেট হওয়ার যে লিস্টে, তখন পর্যন্ত আমরা এই ক্যান্ডিডেট হব বিধানসভার সেরকম কিন্তু আশা করিনি। আগের বার আমাকে দাদার সঙ্গে যখন কথা হয় 15 দিন আগে, আমি বললাম দেখুন, আমাকে যদি অন্ডাল ব্লক থেকে ক্যান্ডিডেট করেন, তাহলে কিন্তু দেখতে গেলে পরে আমার যত জুনিয়র যারা আছে, যারা এখন দলের আছে, তারা সবাইকে আমিই উঠিয়েছি। 98 সালে ফার্স্ট দল তৈরি হওয়ার সময় আমার নেতৃত্বেই হয়েছে। এবং 98 সালে মলয়দা লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুরেন্দ্র সিং আলুওয়ালা বিজেপি প্রার্থী। আমাকে বিজেপি প্রার্থী হয়েছে, কংগ্রেস প্রার্থী। তো সুরেন্দ্র সিং আলুওয়ালাকে নিয়ে পরে আমার কাছে কেউ একজন আসে, উনি বলেন যে ওইদিকে থেকে কী করবে, ওদের তো জামানত বাজেয়াপ্তে। আমি বললাম কাউন্টিংয়ে আমিও থাকবো, কাউন্টিংয়ে আপনিও থাকবেন, আপনার এজেন্টরাও থাকবে, জামানত বাজেয়াপ্ত আপনাদের হয়ে যাবে। যেহেতু দিদির প্রতি মানুষ বিশ্বাস করে, এবং তৃণমূল কংগ্রেসের যে ফুল টিম, কংগ্রেসের ফুল টিম তৃণমূল কংগ্রেসের যেভাবে জয়েন করছে, আমরা প্রথমবারই প্রমাণ করে দিয়েছি। বড় নেতা কেউ আমাদের সঙ্গে আসেনি, আমরা তখন কর্মী, পঞ্চায়েত মেম্বার, সেই হিসেবে আমরা দলে যোগ দিয়ে পরে আমরা এইভাবে একটা মানুষের মধ্যে সৃষ্টি করবে। তৃণমূল কংগ্রেসে অবশ্য সবই নেতৃত্বে কিন্তু দিদিকে দেখে পরে মানুষ দলে দলে যোগ দিয়েছেন তৃণমূল। কালোদা, একটা জিনিস জিজ্ঞেস করতে, যে এই অঞ্চলটা রানীগঞ্জটা ইট ইজ ভেরি টাফ সিট আছে। হ্যাঁ, কেন 2টা ব্লক আছে, হ্যাঁ, একটা ব্লকের প্রতি একটা ব্লকের মনোভাবটা পুরোপুরি ডিফারেন্ট। যদি আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে ফলাফলে যাই, তাহলে জয়ে কিন্তু অন্ডাল ব্লক এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসে। তো আপনাকে এই সিটের জন্য বেছে নেওয়া হয়েছে, তার জন্য আপনি সবচেয়ে বেশি কৃতিত্ব
সবচেয়ে বেশি ক্রেডিট শ্রেয় কাকে দিতে চাইছেন? সেটা আমার নেতা নেত্রীর দিকে দেব, আমার দিদি সর্বেশ্বরবা হুম। এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আমার জেলার গুরু মলয় ঘটক, যে আমাকে প্রার্থী হিসেবে এনাদের অবদান ফুল আছে, আমাদের মাথার উপরে আশীর্বাদ রেখেছে। আশা করি আমরা বিপুল ভোটে জয়লাভ করে পারি, দিদিকে সিটটা উপহার দিতে পারবো। দিদিকে সিটটা উপহার তো ছিলই, আগেও তাপস ব্যানার্জি জিতেছিলেন। বলছিলেন যে একটা টাপ শিক্ষককে হাঁটিয়ে একটা শিক্ষককে আনা, তাকে ওখানে বসিয়ে তার সবার মন জয় করাটা টাফ মনে হচ্ছে না আপনার? না, আমার কোনো টাম মনে হচ্ছে না। আমার একটাই ভালো লাগছে যে তাপসদা আমাদের বিধায়ক ছিলেন রানিগঞ্জ বিধানসভার। তাপসদা আবার আগের ওনার দুবারে জেতা সিট, যেটা আসানসোল দক্ষিণ, তাপসদা উনি ওইখানে ক্যান্ডিডেট হয়েছেন। ওই জন্য আমরা প্রচুর খুশি যে তাপসদাকেও দলের মধ্যে একেবারে ক্যান্ডিডেটের ইয়ে পেয়েছে, দিদির আশীর্বাদ পেয়েছে। এই জন্য আমরা চাইবো আমাদের বিধানসভা কেন তাপসদা বিপুল ভোটে জিতুক। আর তাপসদা ছাড়া ওই সিটটা একটু টাফ সিট ছিল। তাপসদার যেহেতু দুবার জিতা সিট, তাপসদার নারী নক্ষত্রের সব মানুষের সঙ্গে যোগাযোগ আছে, তাপসদা ওই সিটে বিপুলভাবে বেরোবে। তো তাপসদা টাফ সিটে গেলেন, আপনাকে কি হালকা সিট দিয়ে দিলেন? না না, আমারটাও টাফ সিট, কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমার একটা দলকে যেভাবে আমি পরিচালনা করেছি তার উপহার হিসেবে হয়তো আমাকে আশীর্বাদ করেছে। তাপসদাকেও দেবো, কালবরণ মণ্ডলকেও দেবো। আমার দেখুন দীর্ঘদিন যাবৎ আমি 1998 সালে আমি দলের, তখন আমার উগরা বিধানসভা ছিল, আমি দলের চেয়ারম্যান ছিলাম। তারপরে দল আমাকে ব্লক প্রেসিডেন্ট করে, চেয়ারম্যান কোথাও উঠে যায়, ব্লক প্রেসিডেন্ট করে। তখন 2003 পর্যন্ত আমি ব্লক প্রেসিডেন্ট থেকে পরে কাজ করেছি। ওই টাইমের কিন্তু ইলেকশন 2-3টা হয়ে গেছে, তখন মলয়দাই আমাদের প্রার্থী হতেন। প্রথমবারে মলয়দা খুব মার্জিনে লোকসভা সিটটা হেরেছিলেন। আমাদের ওখানেও লিড অনেক কম হয়েছিল। যে কংগ্রেস থেকে মানুষ এত ইনভলভ হয়ে যাবে আমরা নিজেরাও চিন্তা করতে পারিনি, তো তৃণমূলের দিকে যেভাবে ঝুঁকে গেছিল। তো এই জন্য হয়তো একটা দিদির তো আশীর্বাদ আছেই, দলের মানুষও পছন্দ করে বলে করে হয়তো আমাকে বেছে নিয়েছে এখানে রানিগঞ্জ বিধানসভার জন্য। মানে একটা উপযুক্ত ক্যান্ডিডেট বেছে নিয়েছে। না, উপযুক্ত ক্যান্ডিডেটটা যদি আমি জয়লাভ করে পারি, দিদিকে উপহার দিতে পারি, তখনই উপযুক্ত প্রমাণ হবে। আপনি কোন জায়গাটার রানীগঞ্জ ব্লকটার কে আপনি কিভাবে দেখছেন? রানীগঞ্জ ব্লক না, এটা তো আপনার যে ভোট কেন্দ্রটা আছে সেটা হচ্ছে বোরো 2-এ 11টি ওয়ার্ড। এই 11টি ওয়ার্ডে প্রত্যেকবারই তৃণমূল পিছিয়ে থাকে। এবারটা কি মনে করছেন? যে দেখুন, লাস্ট আমরা ইলেকশন যেটা দেখেছি, তাপসদার ইলেকশনটা 4800 কিছু ভোট আমরা পিছিয়ে ছিলাম রানিগঞ্জ টাউন থেকে। তো আশা করি 4800 আমরা মুছে দিতে পারবো। এবারটা এই ইতিহাস নতুন করবে। এটা কৃতিত্ব আমাদের থেকে বেশি আমার কিন্তু দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা প্রায় দেখা যায় যে রানীগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস হেরে যান। তো এইবারে আপনি আশা করছেন যে এবার ওই ডিফিটটা কে পার করবে? আমরা পার করে দেবো। কি সমীকরণ নিচ্ছেন, কি স্ট্র্যাটেজি নিচ্ছেন? স্ট্র্যাটেজি দেখুন, আমাদের 80% কাজ দিদি তো নিজের ক্যারিশমাতে করেন। দিদি যেভাবে মানুষের সেবাতে নিযুক্ত করেছেন এবং দলকে যেভাবে পরিচালনা করছেন, আমরা কিন্তু দিদির আদর্শকে বিশ্বাসী, দিদির আদর্শতে আমরা চলতে চাই। আমরা সেইভাবেই দলের আমাদের নেতৃত্বকেও আমরা একটা কথাই বুঝাই যে দেখুন, টাকা পয়সা আসবে যাবে, কোনো কথা টাকা পয়সা আমরা কেউ সঙ্গে নিয়ে যাব না, কিন্তু মানুষের সেবাতে আমাদেরকে নিযুক্ত থাকতে হবে। আমরা যদি মানুষের সঙ্গে যোগাযোগ ঠিক রেখে দিদি যেভাবে করছেন, যদি আমরা প্রত্যেকটা কর্মী যদি সেইভাবে দিদির পথ অনুসরণ করি, তাহলে মনে হয় আগামী দিনে আমাদেরকে ভোটের প্রচারে বেরোতে হবে না, দিদিকে দেখে মানুষ ভোট দিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। সব আপনাদের যত কর্মী সমর্থকরা আছেন সব আপনাকে পুরোপুরি সমর্থন করছেন? আমাকে এখন পর্যন্ত কোনো মানে আমি ধরে রাখুন 17 তারিখেই আমি ঢুকে গেছিলাম রানিগঞ্জ, যা সাড়া পেয়েছি আর যা সাড়া পাচ্ছি যেভাবে, আমার তো মনে হয় স্বতঃস্ফূর্ত ভাবে রানিগঞ্জ থেকে আমার ডিবেট তো মেকআপ করে পরে বেশ কিছু লিডও হবে আমার রানিগঞ্জ থেকে। আর অন্ডালে আমার আরো লিডটা বিপুল হারে বাড়বে। কালুদা, আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আপনি চ্যালেঞ্জ হিসাবে কাকে নিচ্ছেন? প্রার্থীকে নিচ্ছেন না দলকে নিচ্ছেন? চ্যালেঞ্জ হিসেবে তো আমি দলকে নেবো। কোন দলটা আপনার কাছে চ্যালেঞ্জিং আছে? সিপিএম আছে না বিজেপি? সিপিএম দেখুন, সিপিএম এর তো পজিশন এখন যা অবস্থা, ওনাদের জামানত বাজেয়াপ্ত করা মুশকিল হয়ে যাচ্ছে। ওনারা নিজেই নিজের দলের ক্ষতি করেছেন, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে কয়েকটা ইলেকশনে। সিপিএম এর ভোটটাকে ট্রান্সফার করা, সেই ট্রান্সফার হয়ে যাওয়া ভোটকে ঘুরিয়ে আনাটা বহুত টাফ। আজকে ওরা যদি ঘুরিয়ে এনে পরে নিজের জামানতগুলো বাঁচাতে পারে, তাহলে আমরা ভাববো
যে ওনারা অ্যাকচুয়ালি পলিটিক্সটা করছে। আর ওনাদের উদ্দেশ্য একটা ছিল যে আগে রাম তারপরে বাম, এই চিন্তাতে ছিলেন। সেই জন্য আপনার ভোট কাটার জন্য কি নারায়ণ বাউরিকে দাঁড়া করানো হয়েছে? না, আমার ভোট নারায়ণ বাউরি কাটতে পারবে না। তৃণমূল কংগ্রেস ভোট তৃণমূল কংগ্রেসে কংক্রিট থাকবে। সিপিএম এর ভোট নারায়ণ বাউরি যদি দাঁড়ায়, বিজেপির কিছু ভোট হয়তো নারায়ণ বাউরি কাটতে পারে, যেটা সিপিএম এ ট্রান্সফার হয়, নারায়ণ বাউরি কাটতে পারে। ও ক্ষেত্রে আমার অসুবিধা হবে না। ওকে। আর কোনো ক্যান্ডিডেটই ফ্যাক্টর নয়, দলই ফ্যাক্টর। আমি ক্যান্ডিডেট কালবরণ মন্ডল, আমি ব্যক্তি কারিজমায় জিততে পারবো না। আমার সিম্বলটা আছে জোড়াফুল, আমার নেতা নেত্রী আছেন দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপরে ভেদ করে পারে আমরা কিন্তু লড়াই করছি। এখনো বিজেপি নিজের প্রার্থী ডিক্লেয়ার করতে পারলো না। প্রথম পর্যায়ে এইখানকার 9টা বিধানসভা কেন্দ্রে 7টা করেছে, 2টা করেনি, রানীগঞ্জ, বারাবণী। এইটাকে আপনি কিভাবে নিচ্ছেন? এটা ওদের মানে কি বলবো, অভ্যন্তরীণের ব্যাপার। ওদের একটা এই সিটগুলো নিয়ে পরে কয়েকজন, আমি যেটুকু পেপারতে ফলো করে পরে বুঝতে পারছি যে কয়েকজন দাবিদার তারা টিকিট পাচ্ছে না, সেই জন্য তাদের মধ্যে একটা ঘরোয়া বিদ্রোহ চলছে। সেই অবস্থার মধ্যে এখন এই 2টো সিট পড়ে আছে। বিদ্রোহের জন্য ওরা ডিক্লেয়ার করতে হ্যাঁ পারছে হ্যাঁ, না। ওরা কাকে ক্যান্ডিডেট করবে সেইটাই ঠিক করতে পারছে না। সেটাই ঠিক করতে পারছে না। হ্যাঁ। তো বিজেপি যদি এইখানে ক্যান্ডিডেট তো দিবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তো বিজেপির কাছে আপনার কি প্রশ্ন থাকবে প্রথমে? বিজেপির কাছে আমি একটাই প্রশ্ন করব যে কেন্দ্রে 2014-তে বিজেপি যখন ক্ষমতায় আসে, তার আগে জিনিসপত্রের দাম কি ছিল? আজ 2014 থেকে 12 বছর হয়ে গেল। যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছিল, আজ বলুন না বছরে 2 কোটি বেকারের চাকরি, তাহলে আজ 12 বছর হয়ে গেলে 24 কোটি বেকারের চাকরি হওয়া দরকার ছিল। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ব্ল্যাক মানি এনে পরে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। ব্যাপকভাবে এরা করছে, প্রত্যেকবার ওরা একটা কিছু করে, কিন্তু কোনো কাজ ওরা করেনি আজ পর্যন্ত, একটা কাজ করেনি। আর বিশেষ করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে করে মানুষ হারানোর মানে মানুষ একদম বিতশ্রদ্ধ হয়ে গেছে এদের প্রতি। ধর্মের সুসুড়ি দিয়ে পরে সবসময় রাজনীতি হয় না। আগে আমি পরিবার বাঁচবে, তারপর আমার ধর্ম। পরিবারকেই যদি না বাঁচাতে পারি তো ধর্ম নিয়ে আমি কি করবো বলুন? এসআইআর কতটা এফেক্ট ডালবে? এসআইআর তো অনেক সব জায়গায় ভোট করেছে, আপনার কেন্দ্রেও ভোট কাটা হয়েছে, হ্যাঁ। কতটা এফেক্ট ডালবে? দেখুন, এসআইআর কে আমরা প্রকৃত ভোটার, আমাদের নেত্রী যেটা বলছেন, প্রকৃত যারা ভোটার সে যে দলেরই হোক, তাদের নাম তুলে উঠা চাই, সেইটাই আমাদের দাবি। আর সেইটাই আমরা চাই। আমাদের কোনো ইফেক্ট পড়বে না। আমাদের দলের কর্মীরা সৈনিকের মতো কাজ করেছে দিদির সৈনিকের হিসেবে, এবং ব্যাপকভাবে কাজ করে পরে আমরা মোটামুটি মানে যত ডকুমেন্টস জোগাড় করে দিয়েছি, তা সত্ত্বেও যাদের সামান্য নামের ভোট হয়েছে তাদেরকেও পর্যন্ত ওই ইয়েতে মানে জজের আন্ডারে ঠেলে দেওয়া হয়েছে। আর কিছু জীবিত মানুষকে, যারা জীবিত অবস্থায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম ডেথ হিসেবে বাতিল করে দেওয়া হয়েছে। সেগুলো আমরা ডিএম অফিসে আবার অ্যাপ্লিকেশন করে পরে ইয়ে করা হয়েছে, সেগুলো আশা করি সব উঠে যাবে। মানুষের কাছে ডোর টু ডোর প্রচারে আপনি যাচ্ছেন, যেহেতু আমরা 2-3 দিনে আপনাকে ফলো করে দেখতে পাই, কি বলছেন? মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে? আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমার দল যদি ক্ষমতায় আসে, আমার দল তো ক্ষমতায় 100% আসবে, এটা তো আশ্চর্যের বিষয় নাই বা কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু আমরা যত সিট বাড়াতে পারবো, তত আমরা 2029-এর লোকসভার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা দিদিকে এতদিন মুখ্যমন্ত্রী হিসেবে দেখছি, আগামী দিনে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাহলে আমার পশ্চিমবাংলা তো উপকৃত হবে, তার সঙ্গে সারা ভারতবর্ষ উপকৃত হবে। ধর্মের রাজনীতি কতটা এফেক্ট ডালবে আপনার? ধর্মের রাজনীতি দেখুন, যারা ধর্ম করে অনেক মানুষ বুঝে গেছে যে এটা ধর্মের রাজনীতি চলছে। বিজেপি যেটা করছে, প্রত্যেক জায়গাতে ধর্মের রাজনীতি করে একটা দাঙ্গা ফাসাদ করার চেষ্টা করছে, সেইটা কিন্তু আমরা এইটাকে পছন্দ করি না। আমাদের তৃণমূল কংগ্রেস তো পছন্দ করেই না। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমি কিন্তু এর প্রতিবাদ, সে যদি আমার দলেরও লোক হয়, ধর্ম নিয়ে পরে যদি কোনো অন্য আদার্স কমিউনিটির মানুষকে অ্যাটাক করে, আমি কিন্তু প্রতিবাদ করবই। আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক মানুষকে মানুষ হিসাবে দেখি। আমার কাছে দল ফ্যাক্টর নয়। দল আমি তৃণমূল কংগ্রেস করতে পারি, আমার দলের কর্মী অন্যায় করলে পরে আমি প্রতিবাদ করব। বিরোধী দলের মানুষের ওপরে অবিচার যাতে না হয় সেইটা আমরা চেষ্টা করব। আমরা অন্ডাল ব্লকে আমি দীর্ঘদিন রাজনীতিটা করছি। আমরা ওইখানে একটা জিনিস করেছি যে মানুষকে মানুষের মতন ইজ্জত দিতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। যে অন্যায় করবে সে আমার দলের কেন আমার ভাই হলে পরেও কিন্তু তার আমার প্রতিবাদ আমি করবো। কারণ আপনার বিধানসভা কেন্দ্রে ব্লক আছে, টাউন আছে। টাউনটা পড়ছে রানীগঞ্জ, ব্লকটা পড়ছে অন্ডা। আপনার কি মনে হয় যে গত 5 বছরে কোন কোন কাজটা এখনো হয়নি আপনাদের করার
আপনি যদি বিধায়ক হন, আপনার দল যদি পুনরায় ক্ষমতা আছে, ওতে আপনি ওই জিনিসগুলো প্রায়োরিটি দিবেন? কি কি জিনিস আপনার? আমাদের মেইনলি সমস্যা হচ্ছে আমাদের ইসিএল এলাকা, কোলবেল্ট এলাকা, জলের সমস্যাটা বিশাল। জলের সমস্যাটা যেটা 2024-এ শেষ হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে টাকা আটকে রাখছে। জল জীবন মিশন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আপনারা সকলেই জানেন যে প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ থেকে কালেকশন হয় জিএসটি পাবেন, কিন্তু সেই টাকার আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বারবার আবেদন করেন যে এই আমার ফান্ড বাকি আছে, সেগুলো কিন্তু টাকাগুলো দেওয়া হয় না। আজ যদি দিদি না থাকতেন, আইসিডিএস সেন্টার থেকে অনেক সেন্টার সেগুলো সব উঠে যেত, অন্য অন্য স্টেটে উঠে গেছে। আপনারা দেখুন স্কুল, বিভিন্ন জায়গায় আপনারা খবর নেবেন, ইউপি টিভিতে প্রচুর প্রায় গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইভেটের দিকে এরা সব জায়গাতে ঝুঁকছে। আজ দেখুন না, ইসিএল এর দিন দিন সংখ্যাটা কমে যাচ্ছে কর্মচারীর। সব একটা করে প্যাচ তৈরি হচ্ছে, পাবলিককে দিয়ে পরে জেসিবি পগল্যান্ড লাগিয়ে পরে মাল কেটে পরে সেগুলোকে সেল করে দিচ্ছে, ওগুলো ওইরকম খাদান হিসেবে ইউজ হয়ে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে। তো এইগুলো তো আস্তে আস্তে বেকার সমস্যাটা তো বাড়বেই। 24 কোটি যে বেকারের সমাধান হওয়ার কথা ছিল 12 বছরে, সেটা 24 কোটিতে আমার মনে হয় প্রাইভেট সেক্টর ধরলে করে 24 লক্ষ মানুষের কাজ হয়নি। লাস্ট প্রশ্ন আছে, রানীগঞ্জ নিয়ে আপনি কিছু বললেন না, শহরে কি সমস্যা? আপনি শহরের মেন সমস্যা আছে যানজট। সেইটা আশা করি আগামী দিনে যখন বাইপাসটা হয়ে যাবে, বড় গাড়ি যখন ওই দিক থেকে শুরু হয়ে যাবে, তখন কিন্তু আশা করি যানজটটা অনেক কমে যাবে। তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ঠিক করবেন, সেইভাবে যদি আমাদের রোডটা যদি আর একটু যদি চওড়া করা যায়, যেটা ফুটপাথ যেটা আছে সেটাকে যদি একটু চওড়া করা যায়, তাহলে যানজটটা অনেক কমে যাবে। বড় গাড়িটা যদি বাইরে, রানীগঞ্জে আপনার সবচেয়ে বড় সমস্যা জামের মনে হয়, যেমনটা যেটা আপনি বিধায়ক নির্বাচিত হলে আপনার প্রায়োরিটি লিস্টে থাকবে। আমরা লাস্ট টাইমে যাব কারণ মনে এই ইন্টারভিউতে, আর শেষ প্রশ্ন হবে, কি সন্দেশ আপনি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষকে দিতে চাইছেন আমাদের পাবলিক টাইমস চ্যানেলের মাধ্যমে? আমরা রানীগঞ্জ বিধানসভার মানে জনসাধারণকে যে আমরা একটা কথাই বলবো, আমাদের দিদি সর্বে সর্বা, আমার কাছে যে ডিমান্ডটা করবে আমি কিন্তু সেইটা পেশ করব আমার ম্যাডামকে। দিদি তো ক্ষমতায় 100% আসবে, আমি এখনো জোর গলায় বলছি 100% আপনার স্টুডিওতে বসে পড়ে 100% ক্ষমতায় আসবে। আর দিদি কিন্তু প্রবলেমগুলো সলভ করে, আমি অনেক ট্রাই করে দেখেছি, প্রবলেমগুলো সলভ করে, এবং সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা সেটা বিধায়ক হলে করা যায়। তার আগে আমরা ব্লক প্রেসিডেন্ট হিসেবে যেটা করতে পারিনি, আশা করি বিধায়ক আমাকে যদি নির্বাচিত করে আমাকে আমার এলাকার মানুষ, তাহলে পরে সেই সমস্যাগুলো আমি তুলে ধরতে পারবো এবং আগামী দিনে সেই সমস্যার সমাধান করব। এই ছিলেন আমাদের রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রত্যাশী প্রার্থী কালবরণ মণ্ডল মহাশয়। তিনি একজন ভালো পরিবার থেকে আছেন, আর বাবা অ্যাডভোকেট ছিলেন, আপনারা শুনলেন ওনার মুখ দিয়ে। তিনি রাজনীতিতে কিভাবে আসলেন সেটাও শুনলেন, রাজনীতিতে কি মতাদর্শ আছে সেটাও আপনারা জানলেন। সবচেয়ে বড় যে এই নির্বাচিত হলে ওনার কাছে যে দুই সমস্যাটা থাকবে, সে ব্লকে থাকবে জলের সমস্যাটা দূর করা, আর ওইখানকার বেরোজগার ছেলেদের রোজগারের ব্যবস্থা করা, আর দ্বিতীয় রানীগঞ্জ যে টাউন ক্ষেত্র এনার বিধানসভা কেন্দ্রে পড়ছে, তাতে যানজট সমস্যা সত্যিকারে রানীগঞ্জে আজকে ক্যান্সার হিসাবে দাঁড়িয়ে গেছে যানজট সমস্যা, সেটাকে তিনি প্রায়োরিটি লিস্ট হিসাবে করবেন। আমাদের পাবলিক টাইমস টিমের পক্ষ থেকে তার আগাম শুভেচ্ছা রইল। তিনি ভালো করে নিজের প্রতিদ্বন্দ্বিতা করুন, জয়ী লাভ করুন, এই কামনা নিজের পাবলিক টাইমস টিমের পক্ষ থেকে আপনার কাছে রাখুন। নমস্কার।